আপনি যেখানে বাজেট করতে আপনার দেশের মানুষকে আপনি খাওয়াইতে পড়াইতে IMF এর দ্বারস্থ হতে হয়, বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হতে হয়, ADBর দ্বারস্থ হতে হয়, চীন বা বন্ধু রাষ্ট্রের দ্বারস্থ হতে হয়, তাইলে আপনি উন্নত রাষ্ট্র কিভাবে হবে? বেনজিরের যদি পুষ্কুনি না থাকবে তাহলে তার মাছ কেন চুরি হবে? বেনজিরের যদি খামার না থাকে তাহলে তার গরু চুরি হবে কেন? বেনজিরের মনে করেন যে না আপনার এই সম্পদ না থাকলে দুদক তার গুলশানের 4টা ফ্ল্যাট কেন মানে তাদের কাস্টডিতে নিয়ে গেল? এ কি পাগল রে? হাইকোর্ট দেখান। তার কর্তব্য কি এটা যে কেউ অভিযোগ করে না? কেন অভিযোগ করবে তোমার কাছে? অভিযোগ করার বিধান আছে নাকি দুদকে? দুদক একটা স্বায়ত্ত প্রতিষ্ঠান। সে যে কোনো লোকের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে আমি XYZ যে কোনো লোকের বিরুদ্ধে তদন্ত করতে পারে, তাকে সে পাওয়ার দেওয়া আছে সংবিধানে। আর তিনি এখানে বসে যে সমস্ত কথা বলে যায়, আমাদের মতো লোক থাকলে খুশি তাহলে আমরা জিজ্ঞাসা করতাম আমি, যা আপনি নিজে আত্মরু করে চলে গেছেন, আপনি সেলফ ডিফেন্স, আপনাকে সংবিধান আপনাকে পাওয়ার দিছে, রাষ্ট্র আপনাকে পাওয়ার দিছে, আপনি পাওয়ার এক্সারসাইজ করেন না, এখানে বসে আরেকজনের জন্য দালালি করেন। কিন্তু আমার একজন প্রবাসী ভাই একটা প্রশ্ন করেছে যে এই বাজেটে প্রবাসীদের জন্য কি কোনো সুখবর নেই? তো উনি মনে হয় এটা দেখেন নাই, ভালো করে বাজেটটা পড়লে উনি বুঝতে পারতেন। হ্যাঁ, বাজেটে প্রবাসীদের জন্য সুখবর আছে। সারা পৃথিবীব্যাপী আমাদের যে ভাইয়েরা শ্রম দেন এবং অর্থ উপার্জন করে রেমিটেন্সের মাধ্যমে আমাদের কাছে পাঠান, সেটা আমরা অক্সিজেন হিসেবে ব্যবহার করি। কারণ এই অক্সিজেন না থাকলে বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা বাঁচতাম না। ওনাদের জন্য সুখবর হলো প্রবাসীদের আয়ের যে টাকা রেমিটেন্স পাঠাবেন আপনারা, হাসিনা আপা আপনার সহ, কালাম ভাই, অটোই আপনার 2.5% টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা কেটে রেখে দিবে সরকার। আরেকটা সুখবর হলো প্রবাসীদের জন্য, হাজার হাজার প্রবাসীদের NIDর তথ্য পাচার করে নাই, বিক্রি করেছে 2 জন পুলিশ কর্মকর্তা। কে বলছে? টেলিমনিটরি যিনি এখন ডিসি মেজর জেনারেল জিয়াউল হাসান বলেন নাই, উনি লিখিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন যে এই 2 পুলিশ কর্মকর্তা হাজার হাজার মানুষের এবং প্রবাসীদের তথ্য বিদেশে বিভিন্ন সংস্থার কাছে বিক্রি করেছে। এই 2টা সুখবর ছাড়া বাজেটে প্রবাসীদের জন্য আর কিছু নাই। আমাদের দেশে এখন কিসের সংকট? সংকট হলো ডলার সংকটের জন্য আমরা LC করতে পারছি না, বিভিন্ন কাঁচামাল করতে পারছি না, শিল্প করতে পারছি না, ডলার সংকটের কারণে, তাই না? আর এই ডলার সংকট হওয়ার কারণে আমাদের দেশে কি হয়েছে? আমাদের শিল্প প্রতিষ্ঠান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, দ্রব্যমূল্যের উপরে এটা এফেক্ট হচ্ছে, মূল্য স্ফীতি হচ্ছে। আচ্ছা, পুরা বাজেটটা কালকে পড়বেন, এটার কোথাও এই ডলার সংকট থেকে উত্তরণের জন্য আমরা কি কি করব, কোন দিক নির্দেশনা দেওয়া আছে কিনা, এটা কালকে পড়বেন বাজেট সম্বন্ধে। এবং মূল্যস্ফীতি কমানোর জন্য আমরা কি কি করলে আমাদের মূল্যস্ফীতি কমবে, এই ব্যাপারে কোন দিক নির্দেশনা আপনাদের বাজেটে দেওয়া আছে কিনা, এই একটা কথা আপনাকে দেখে রাখবেন। আপনাকে অটো 31 টাকা দিয়ে দিতে হবে। যদি আপনি 100 টাকা আয় করেন, 31 টাকা সরকারের তহবিলে জমা হয়ে যাবে। যেভাবেই চেষ্টা করেন আপনি এই টাকা করে আনতে পারবেন না, অবৈধ করতে পারবেন না, অপ্রদর্শিত করতে পারবেন না, কালো টাকা হবে না। কারণ সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো শিল্প প্রতিষ্ঠানে যদি চাকরি করেন, আপনাকে 100 টাকা আয় করলে 31 টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে। এটা হলো আজকের বাজেটের মূল প্রতিপাদ্য বিষয়। আরেকটা জিনিস হলো, দেখেন বাজেটের 27% টাকা সুদ প্রদান করার জন্য আমাদের ব্যয় করতে হবে। বাজেটে যে বাজেট আপনারা দিচ্ছেন, সে বিশাল একটা বাজেট, লক্ষ লক্ষ কোটি, সে বাজেটের 27% নিয়ে যাবে হলো সুদ কররা। ওই চীন নিবে, ভারত দিবে, বা যারা বিনিয়োগ করছে তারা নিয়ে যাবে। এই 27% চলে যাওয়ার পরে তার মানে 70%, এর মধ্যে আবার 10% হলো কমিশন যাবে, বিভিন্ন প্রকল্প করবেন, সেখান থেকে এই সমস্ত টাকা বিদেশে পাচার হবে। আপনি আজকে একটা সুন্দর কথা বলছেন,
যে উন্নয়নশীল দেশ থেকে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব 2030 সাল না 2026 সাল এলডিসি পূরণ করে আমাদেরকে উন্নত রাষ্ট্রে আমরা পরিণত হব। কালাম ভাই, আপনাকে আমি একটা কথা বলি, এই আমাদের গ্রাম দেশে একটা প্রবাদ আছে যে ফকিরের বাড়িতে মেজবানি হয় না। ফকিরের বাড়িতে মেজবানি হয় না মানে মেজবানি হয় না, ফকির মেজবানি করতে পারে না, কেন সে তো ভিক্ষা করে, সে মেজবানি খায়, মেজবানি করতে পারে না, খাওয়াতে পারে না। তা আমাদের অবস্থাটা কি হলো? আমরা বাজেট করতে কার কাছে গেলাম? আমরা IMF এর কাছে গেলাম। আমরা বাজেট করতে কার কাছে গেলাম? বিশ্ব ব্যাংকের কাছে গেলাম। আমরা বাজেট করতে কার কাছে গেলাম? ADBর কাছে গেলাম। আমরা বাজেট করতে কার কাছে হাত পাতলাম? চীনের কাছে হাত পাতলাম। এখন আপনারা যদি আমি প্রশ্নটা করি, আপনি উন্নত রাষ্ট্র হবেন উন্নয়নশীল থেকে, তো আপনি যেখানে বাজেট করতে আপনার দেশের মানুষকে আপনি খাওয়াইতে পড়াইতে IMF এর দ্বারস্থ হতে হয়, বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হতে হয়, ADBর দ্বারস্থ হতে হয়, চীন বা বন্ধু রাষ্ট্রের দ্বারস্থ হতে হয়, তাইলে আপনি উন্নত রাষ্ট্র কিভাবে হবে? আপনি যে কথা বলেছেন তলাবিহীন জুরি, 75 সালে তলাবিহীন জুরি একটা রাষ্ট্র ছিল, আর 2024 সালে আপনার এই প্রধানমন্ত্রী ভিক্ষার থাল 18 কোটি মানুষের হাতে ধরাই দিয়েছে। আপনি উন্নত রাষ্ট্র হবেন। উন্নত রাষ্ট্র হওয়ার সংজ্ঞা কি? মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আসলে আপনি উন্নত রাষ্ট্র হতে পারবেন? $46 বিলিয়ন রিজার্ভ কোথায় গেল? আমি কেন মানুষের কাছে দ্বারস্থ হবো, ভিক্ষা করব আমার দেশের মানুষকে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখার জন্য, বাজেট করার জন্য? কেন? এই টাকা কোথায় নিয়েছেন? এর হিসাব দেন। অতএব উন্নত রাষ্ট্রে পরিণত হবেন, এই জিনিস মাথা থেকে সরিয়ে ফেলেন। আরেকটা কথা আপা বলছেন যে জেনারেল আজিজ, এই মোটা আজিজ, এই ভদ্রলোকের সম্বন্ধে কেউ কিছু বলতেছে না। একটা পত্রিকায় আসছে, তার রিপোর্ট এখানে শেষ। আজাদ ভাই, আপনি একজন অন্য কিছু না, বাংলাদেশের নাগরিক, সচেতন মানুষ, সিনিয়র সিটিজেন, প্রবাসে থাকেন, আমরা সম্মান করি, ইজ্জত করি। বেনজিরের যদি কোনো সম্পত্তি না থাকবে, তাহলে তার সম্পত্তিতে অ্যাডমিনিস্ট্রেটর কেন নিয়োগ করা হলো? বেনজিরের যদি পুষ্কুনি না থাকবে, তাহলে তার মাছ কেন চুরি হবে? বেনজিরের যদি খামার না থাকে, তাহলে তার গরু চুরি হবে কেন? বেনজিরের মনে করেন যে আপনার এই সম্পদ না থাকলে দুদক তার গুলশানের 4টা ফ্ল্যাট কেন মানে তাদের কাস্টডিতে নিয়ে গেল? এ কি পাগল রে? হাইকোর্ট দেখান। কারো পক্ষে ছাপাই গাওয়ার দরকার নাই তো। আজাদ ভাই, আমাদের কথাগুলিকে মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে নেয়, অনেক গুরুত্বের সাথে নেয়, আমাদেরকে মানুষ ট্রাস্ট করে, বিশ্বাস করে। কারো পক্ষ হয়ে ভুল একটা তথ্য দিয়ে আপনার সারা জীবনের অর্জন আপনি কেন নষ্ট করবেন? জেনারেল আজিজের সম্বন্ধে যে রিপোর্ট মানব জমিন করেছে, তারা মুজা নম্বর উল্লেখ করেছে, থানা উল্লেখ করেছে, জেলা উল্লেখ করেছে, কোন রেজিস্ট্রি অফিসে কার কাছ থেকে দলিল করছে, বায়া দলিল কি, সম্পত্তির পরিমাণ কি, মিউটেশন আছে তার নামে, খারিজ আছে। খুরশেদ আলম আপনার এখানে আসছিল, আমি শোটা দেখছি আপা, আমি বলি আপনার কথাটা। খুরশেদ আলম এখানে বলে গেছে যে কেউ তো কোনো অভিযোগ করে না। এই অভিযোগ কি জনগণ করবে? জনগণের কি জানার কথা রাষ্ট্রের কে কোথায়? না না, সে বলছে রিগার্ড করে আমাদের একজন আইনজীবী দুদকে একটা অ্যাপ্লিকেশন করেছে এই জেনারেল আজিজ সম্বন্ধে। এই কথাও আপনার শোতে বলছে, শুনছি খুরশেদ আলমের কথা। সে বলছে যে একটা অভিযোগ করছে, তো আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। সে বলে চিন্তা ভাবনা করে, সে যে দেখলো না মানব জমিনের মধ্যে লিখছে যে এই বসিলা মুজাই এত একর যোগী মালিক জেনারেল আজিজ, এবং তার নামে মিউটেশন খারিজ আছে, এবং সে খাজনা দিছে রেগুলার। এটা দেখে নাই সে? তার কর্তব্য কি এটা যে কেউ অভিযোগ করে না? কেন অভিযোগ করবে তোমার কাছে? অভিযোগ করার বিধান আছে নাকি দুদকে? দুদক একটা সাহিত্য প্রতিষ্ঠান। সে যে কোনো লোকের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে আমি XYZ, যে কোনো লোকের বিরুদ্ধে তদন্ত করতে পারে, তাকে সে পাওয়ার দেওয়া আছে সংবিধানে।
আর তিনি এখানে বসে যে সমস্ত কথা বলে যায়, আমাদের মতো লোক থাকলে খুশিদ আলমরে জিজ্ঞাসা করতাম আমি, যা আপনি নিজে আত্মরু করে চলে গেছেন, আপনি সেলফ ডিফেন্স, আপনাকে সংবিধান আপনাকে পাওয়ার দিছে, রাষ্ট্র আপনাকে পাওয়ার দিছে, আপনি পাওয়ার এক্সারসাইজ করেন না, এখানে বসে আরেকজনের জন্য দালালি করেন। আমি থাকলে বলে দিতাম খুরশিদ আলম, সেদিন হ্যাঁ আনিয়ান আপনি, আমি ওই দিন ফরাদ বাইরে ধরছিলাম, আমি ওইটা বলছি, ওই যে হাসনাত ভাই ছিল, আপনার নামের সাথে হাসিনার নামের সাথে কোনো পদবি নেই, কালাম ভাইয়ের নামের সাথে পদবি নেই, আমার নামের সাথে পদবি নেই, কিন্তু এই যে হাসনাত আলীর নামের উপরে দিয়ে কিন্তু পদবি আছে প্রফেসর। উনি হলেন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আমার কথা বাদ দেন, আপনার কথা বাদ দেন, ওনাকে শিক্ষক হিসেবে আমার সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ওনাকে তো স্যার হিসেবে সম্বোধন করে। তো স্যার যেটা বলছে এটা সত্য, আমার ছেলে এটা, আমার ছেলে তো এটাই শিক্ষা নিবে। তাহলে উনি একটা শিক্ষক একটা মিথ্যা কথা শিখাই দিল আমার ছেলের, আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিল, এটা কি পারে? আমাদের দেশে এই সমস্ত বুদ্ধিজীবীরা, এই সমস্ত ডক্টরেটরা এই সমস্ত মিথ্যা কথা বলে, এদের সার্টিফিকেট বুড়িগঙ্গা ফেলে দেওয়া উচিত। কালাম ভাই যে সম্মান নিয়ে থাকে, সে কেন আরেকজনের জন্য মিথ্যা কথা বলতে যাবে? উনি নিজে সেলফ ডিফেন্স, উনি প্রবাসে থেকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে। উনি কি চাঁদাবাজি করে আওয়ামী লীগ করে? উনি কি এই রাষ্ট্রে কোনো দুর্নীতি করে? উনি চাকরি করে কষ্ট করে টাকা উপার্জন করে রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসে। তো সেই লোকটা কেন আরেকজন লোকের জন্য ছাপাই গাইতে যাবে? কিসের দল? জেনারেল আজিজ যে সম্পত্তির ফিরিস্তি দেওয়া হয়েছে তার সমস্ত রেকর্ডেড। আরেকটা কথা বলি, যে হাসনাত ভাইও বলছে যে উনি সাংবাদিক ছিল, আপনি সাংবাদিকতা করেন, আজাদ ভাই করে না, আমি করি না। একটা পত্রিকায় একটা নিউজ করতে হলে উইদাউট এভিডেন্স নিউজ করা যায় না, তাহলে তার ডিক্লারেশন বাতিল হবে। যে নিউজ, যে প্রতিবেদক নিউজ করবে, যে রিপোর্টার করবে, সে সম্পাদক সহ কারাগারে যেতে হবে। এটা কি মনে করেন নাকি? এটা কি ফাইজলামি মনে করেন? আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে বলে যাবেন, মানুষের ভুল তথ্য দিয়ে যাবেন, এটা ঠিক না। আজাদ ভাই, আমাদের সবাই সংবেদনশীল হতে হবে।